প্রিয় দর্শক, পদ্মার অন্তরালে কি ঘটছে, কি হচ্ছে পদ্মার অন্তরালে? বড় ধরনের কোনো ঘটনা কি ঘটতে যাচ্ছে? দেখেন, আপনি যদি এই মাসের আজকে 2026 সালের এপ্রিল মাসের 8 তারিখ, আপনি গতকাল এপ্রিলের 7 তারিখ এবং তার আগের দিন এপ্রিলের 6 তারিখ, এই দুইটা দিনে 3টা ঘটনা ঘটছে। তৃতীয় নাম্বার ঘটনাটি যদি না ঘটতো তাহলে এই ধরনের প্রশ্ন করতাম না বা এই বিষয় নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না। একজন গুণী মানুষ, দেখেন গুণী মানুষই জ্ঞানের কথা বলেন, একজন গুণী মানুষ, প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক, তিনি এই সন্দেহটা উত্থাপন করছেন, মানে তিনি সামনে নিয়ে এসেছেন। তার সেই লেখাগুলো, কথাগুলো পড়ার পরে আমার কাছেও মনে হলো যে হ্যাঁ, এখানে তো সন্দেহ আছে, প্রশ্ন আছে, অবশ্যই পদ্মার অন্তরালে এমন কিছু ঘটতে যাচ্ছে। মানে এই যে সন্দেহটা, এই যে প্রশ্নটা কেন আসতেছে? কারণ 2 দিনে 3টা বড় ধরনের ঘটনা ঘটছে এবং 3টা ঘটনার সাথে একটা ঘটনা আর একটা ঘটনার কেমন যেন মিল খুঁজে পাওয়া যাচ্ছে। মানে মনে হইতেছে যে এই ঘটনার সাথে এই ঘটনা যুক্ত, এই ঘটনার সাথে এই ঘটনা যুক্ত, এবং 3টা ঘটনা যখন আপনি একত্রিত নিয়ে একটু চিন্তা করবেন, একটু আলোচনা বা বিশ্লেষণ করার চেষ্টা করবেন, তখনই কিন্তু ওই প্রশ্নগুলো সামনে চলে আসে যে পদ্মার অন্তরালে বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে বা পদ্মার অন্তরালে কি হচ্ছে। দেখেন, আমি সেই গুণী মানুষের সেই বক্তব্যের দিকে যাব, তার আগে ঘটনা 3টি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। যেমন ধরেন একটা ঘটনা, এটা হলো সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তাকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কারাগারেও প্রেরণ করা হয়েছে। 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, মহামান্য আদালত সেই রিমান্ডটা নামঞ্জুর করছেন। এটা অবশ্যই ভালো দিক। জনাব আনিস আলমগীরের সেই ঝাঁঝালো বিবৃতিটা আপনাদেরকে আমি শোনাইছি। এই যে একটা ঘটনা, দেখেন এইটা কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা নয়। আমাদের মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনাটি কোনো ছোটোখাটো বা স্বাভাবিক ঘটনা হিসাবে আমরা দেখতেছি না। কারণ হচ্ছে যে তার বিরুদ্ধে যে মামলা আনা হয়েছে, মানে যে মামলায় তাকে গ্রেপ্তার দেখে আদালতে প্রেরণ করা হয়েছে, সেই মামলাটা তো নতুন কোনো মামলা নয়। 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের সেই মামলা। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে 2026-এ। আচ্ছা, এই ঘটনাটা আপনারা মনে রাখেন, অবশ্যই মানে সামনে রাখেন। তারপরে যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা হচ্ছে এটা 7ই এপ্রিল, পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর। আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খলিলুর রহমান, তিনি দিল্লি সফরে গেছেন। সেখানে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আছে। সেখান থেকে একই বিমানে মরিশাস যাবেন খলিল জয়শঙ্কর। মানে আমরা তো এটা জানি যে একটা রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন মন্ত্রী অন্য কোনো রাষ্ট্রে যান, সেখানে অবশ্যই সেই রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং বৈঠক হতে পারে। সেটা সীমিত আকারে, মানে সময়টা নির্ধারণ করা থাকে, কিন্তু একেবারে অগণিত একটা বিশাল একটা সময় তারা কিন্তু পাচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী। যেমন ধরেন এখানে আপনাদেরকে বলি, দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী 9 এপ্রিল, মানে 7 এপ্রিল তিনি গেছেন, 9 এপ্রিল একই ফ্লাইটে মরিশাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টায় এয়ার মরিশাসের একটি বাণিজ্যিক ফ্লাইটে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী 7 থেকে 8 ঘন্টার এই দীর্ঘ পথ পাড়ি দেবেন। মানে একই বিমানে তারা 7 থেকে 8 ঘন্টা দীর্ঘ পথ পাড়ি দিবেন। তাইলে আলোচনার বা দর কষাকষি যেটাই বলেন না কেন, একটা অনেক সময় পাচ্ছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী। মানে আমি সেখানে কি আলোচনা হতে পারে, আদৌ আলোচনা হবে কিনা সেই দিকে আমি যাচ্ছি না, সেটা ভিন্ন আলাপ। কিন্তু 2টা ঘটনা আপনাদেরকে বললাম। এখন আসেন 3 নাম্বার ঘটনা। এই 3 নাম্বার ঘটনা হলো মানে আমাদের সামনে প্রশ্নটা তুলতে মানে বাধ্য করছে। এই 3 নাম্বার ঘটনাটা যদি না ঘটতো তাহলে আমরা এই প্রশ্ন তুলতাম না, তোলার কোনো মানে কোনো ইয়া ছিল না। সেটা হলো, আমি আপনাদেরকে বলি, প্রথমে 2024 সালের 30শে আগস্ট একটা নিউজ হয়েছিল। সেই নিউজের শিরোনামটা আপনাদেরকে বলি, শেখ হাসিনার আশ্রয় নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু ভারতের। এই যে শিরোনামের নিউজটা হয়েছিল,
এই নিউজটার হয়েছিল 30 আগস্ট 2024। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত তোলেন, মানে 5 আগস্ট শেখ হাসিনা ভারতে চলে গেলেন, আর 30 আগস্ট এই নিউজ হয়েছে। তার মানে হলো যে তখনকার সময় কিন্তু এই আলোচনাটি হয়েছে। কাতারে যাওয়ার জন্য একটা নিউজও কিন্তু আমাদের সামনে আসছিল যে শেখ হাসিনা কাতারে যাইতে পারেন বা তিনি কাতার যাবেন বা ভারতের পক্ষ থেকে তাকে কাতারে পাঠিয়ে দেওয়া হবে, এই ধরনের নিউজ কিন্তু আমরা পেয়েছিলাম। এখন সেই পুরাতন 2024 সালের আগস্টের নিউজ নতুন করে যখন মানবজমিন আবার আমাদের সামনে নিয়ে আসলো, তাইলে এই 3টা ঘটনা দেখেন। মানবজমিনের আমি নিউজটার শিরোনাম আপনাদেরকে বলি। এটা 7 এপ্রিল। 7 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী গেছেন ভারতে। 6 এপ্রিল গ্রেপ্তার হলেন শিরিন শারমিন। আর সেই 7 এপ্রিল সেই পুরাতন নিউজটা আবার সামনে চলে আসলো, মানে নতুন করে। 7 এপ্রিল মঙ্গলবার 2026 10টা 52 পূর্বাহ্নে, মানে অর্থাৎ 10টা 52, এটা দুপুরের আগে এই নিউজটা হয়েছে। শিরোনাম হলো কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন হাসিনা। বিভিন্ন পত্রিকায় এই নিউজটা নিয়ে বিভিন্নভাবে তারা শিরোনাম করছেন যে আমার যদি মৃত্যু হয় আমি ভারতে থাকবো, অন্য কোনো দেশে যাব না, মানে এরকমভাবে অনেকে নিউজ করছেন। কিন্তু মানবজমিন এর প্রতিবেদনে যেটা উঠেছে, বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অবস্থাতেও অন্য কোনো দেশে যেতে রাজি নন। তার পছন্দ ভারত, এখানেই তিনি আছেন, এখানেই থাকতে চান। এমনকি এটাও বলেছেন মরলে মরব ভারতেই, তাই তাকে কাতারে পাঠানোর একটা তৎপরতা ভেস্তে গেছে। অন্তর্বর্তী জমানায় হাসিনাকে স্থানান্তরের বিষয়ে ভারত, দেখেন অন্তর্বর্তী জমানায়, এখানে কিন্তু প্রতিবেদনে উল্লেখ আছে। ভারত, বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপক্ষীয় দ্রুতিয়ালিতে এমনই একটা সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু হাসিনা বেঁকে বলেন আমি এখানেই থাকব। হাসিনাকে প্রত্যর্পণের দাবিতে যখন চাপ বাড়ছিল, তখনই তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়। এক পর্যায়ে কাতার সম্মতি দেয়। কূটনৈতিক তৎপরতা যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই ভারত সিদ্ধান্ত কার্যকর করা থেকে বিরত থাকে, কারণ জোর করে হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ভারতের কোনো ইচ্ছা বা অভিপ্রায় ছিল না। এটা হচ্ছে আগের 24-এর ঘটনাটি নতুন করে আমাদের সামনে আসলো। এখন এই 3টা বিষয় নিয়ে আমি প্রথমে আপনাদেরকে যেটা বললাম যে একজন গুণী মানুষ, বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক, আমার শ্রদ্ধেয় স্যার জনাব গোলাম মাওলা রনি, তিনি প্রশ্নটা উঠাইছেন। তিনি বলছেন শেখ হাসিনাকে হঠাৎ এই ধরনের খবরের কারণ কি? শেখ হাসিনাকে নিয়ে হঠাৎ এই ধরনের খবরের কারণ কি? মানে তিনি এই সন্দেহটা করছেন যে এই খবরটা তো অনেক আগের খবর, কিন্তু এখন এর কারণ কি এই খবরটা সামনে আনা হইতেছে? তারপরে তিনি বলছেন পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ইত্যাদি অনেক কিছু নিয়ে পদ্মার আড়ালে কি হচ্ছে পদ্মার আড়ালে। তাইলে এই যে প্রশ্নটা তিনি করলেন বা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে আশ্চর্য প্রকাশ করলেন, তিনি বিস্ময় প্রকাশ করলেন, এবং এই ঘটনার 3টা ঘটনা কিন্তু একটা ঘটনা আর একটা ঘটনার সাথে সম্পৃক্ত। গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি আওয়ামী লীগের নিয়োগ করা স্পিকার। তারপরে দিল্লিতে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব খলিলুর রহমান। আর দিল্লিতে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার অবস্থান খেয়াল করুন। আর পাশাপাশি আর একটা যে সংবাদ, সেটা হলো যে এই যে অন্তর্বর্তী সরকারের আমলে ঘটে যাওয়া একটা ঘটনা, শেখ হাসিনার বিষয়ে নতুন করে আবার রাজনৈতিক ময়দানে আলোচনা শুরু হওয়া, গুঞ্জন শুরু হওয়া। অবশ্যই এটার পিছনে পদ্মার আড়ালে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। আমি শুধু 3টা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা এই 3টা ঘটনার যোগসাজশ খোঁজার চেষ্টা করুন, আদৌ কী হতে পারে বা কী হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।